আমরা যতই ভাবি যে আমরা আমাদের জীবনের মর্জির মালিক, আমরা যেমনভাবে জীবনটাকে চালাবো ঠিক জীবনটা সেইভাবেই চলবে। আমরা যেমনভাবে ভাববো যে আমাদের জীবনের সকালটা এইভাবে আসবে, রাতটা এইভাবে আসবে, ঠিক তেমনভাবেই আসবে। কিন্তু সেটা কি কখনো হয়? আমরা কখনোই আমাদের জীবনটাকে আমাদের মতো করে চালাতে পারি না, এটা অন্তত আমার বিশ্বাস। আর এই কথাটা কেন বললাম সেটা একটু পরেই বলছি। তবে আমি যেটা দেখাতে চাইলাম প্রথমেই সেটা হচ্ছে, প্রত্যেক দিন যেমনভাবে কিচেনটাকে পরিষ্কার করে রাখি, কালকে রাত্রে তেমনভাবে পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু আজকে তো গোপুর সব রান্নাবান্না হবে, আজকে তো জন্মাষ্টমী, তো তার জন্য কিচেন তো ওইভাবে পরিষ্কার করলে আমার মনের শান্তি আসবে না। তাই একদম সকালে উঠে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। একদম কিচেনের কোনা খাঞ্জি যেখানে যা আছে, আর গ্যাসেও খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি ভিম বার দিয়ে। তাতে কি বলুন তো, মনটা একটু শান্ত হবে। মন শান্ত হলে সব কিছু শান্ত। তবে হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি, মনের শুদ্ধতার উপরে আর কোনো কিছুই নেই। মন যদি শুদ্ধ থাকে আর আপনার মনে যদি ভক্তি থাকে, এই শুদ্ধতা আর ভক্তি নিয়ে আপনি যদি ভালোবেসে যত্ন করে কোনো কিছু করেন না, তো সে কাজ করতে সফল অবশ্যই হবে। তবে হ্যাঁ, এই কথাটাও কিন্তু ঠিক, মনে যদি খচখচানি থেকে সেই কাজটা আপনি করেন, তবে সে কাজটা কিন্তু কখনোই সফল পাওয়া যায় না, সফলতা হয় না। তো তার জন্য আমি কিচেনটা সুন্দর করে একদম ভিম বার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার না আমার মনটা খুবই শান্ত। আর এখন বেসিনের জায়গাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। কল টল যা আছে সমস্ত কিছু কিন্তু আমি সাবান দিয়ে ঘষে ধুয়ে মেজে নিলাম। কি হয়েছে বলুন তো, আমি না ভেবে রেখেছিলাম কালকে রাত্রে সমস্ত কাজ গুছিয়ে রাখবো। এই যে টুকটাক যেগুলো আছে, যেমন ভেবেছিলাম একটু নারকেলটা ভেঙে কুড়িয়ে রাখবো, একটুখানি বা ঠাকুরের যে বাসনগুলো আছে সেগুলো বার করে রাখবো, আর এই কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবো। তারপরে সকালে উঠে হালকাভাবে একটু মুছে নিলেই হয়ে যাবে। কিন্তু কি করব, এই যে শুরুতে বললাম না, কখনোই আমরা যেমনভাবে ভাববো আমাদের জীবনটা তেমনভাবে চলবে না। কালকের মনে মনে তো ভেবেছি, কিন্তু কাজগুলো সব এমনভাবে হলো যে সময়ই পেলাম না। সেই যে বিকালে মজুমদারকে নিয়ে জন্মাষ্টমীর মার্কেটিং করতে গেলাম, 5টায় বেরিয়েছিলাম, ঘরে ঢুকতে ঢুকতে 7:45 বেজে গেল। তারপরে কি হয়েছে জানেন তো, তালের খোঁজে পুরো রাত 9টা বেজে গেল। তাল তো পাচ্ছিলাম না। আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, এখানে না জন্মাষ্টমীর আগে অবধি আপনি মার্কেটে 2-1টা তাল দেখতে পারবেন, কিন্তু জন্মাষ্টমীর কাছাকাছি আসলে আর তাল পাওয়া যায় না, আর পেলেও সেটা সকালে যেতে হয়। আর মজুমদারের যেহেতু এসিপ ডিউটি চলছিল, তাই আমি যেতে পারিনি। কিন্তু সব হয়েছে, তাল হবে না, এই খসখসানিটা সকাল থেকেই মনের ভিতরে চলছিল। তো আমি যত চেনা পরিচিত ছিল সবার কাছে ফোন করছিলাম যে তারা তাল পেয়েছে কিনা, বা তারা যদি পায় আমার জন্য একটা রাখে। তো সেরকম কিছু আমি খোঁজখবর পাইনি। তো মনটা খুব অশান্ত ছিল। সারাদিন ঘরের কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে গপু, তুমি যদি আমার হাতে তালের বড়া খেতে চাও, তবে কিন্তু তুমি আমাকে তাল জোগাড় করে দিও। এই ভাবতে ভাবতে না হঠাৎ একজন আমাকে ফোন করেছিল, একটা বান্ধবী, যে এরকম তাল চাই, তুমি তাল পেয়েছো? আমি বললাম না, পাইনি। বললো তাহলে আর একজন বান্ধবীর কথা বললো যে ওর কাছে তাল আছে, তুমি নিয়ে আসতে পারো। তা আমি সাথে সাথে না তাকে ফোন করেছিলাম। তো উনি বললো ঠিক আছে, তুমি এসে নিয়ে যেও, আমার কাছে 4খানা তাল আছে। আমি না একদম গপুকে ভাবলাম যে গপু সত্যিই নিজের তালটা নিজেই জোগাড় করে নিল। তো তাকে বলেছিলাম যে আমি বিকালে গিয়ে নিয়ে আসবো, কিন্তু যেহেতু মার্কেটিং করতে লেট হয়ে গেল, আর বাড়ি এসে এগুলো রেখে যেতে যেতে 8টা বেজে গেছিলো। এবার ওনাদের বাড়ি গিয়ে একটুখানি কথা বলতে বলতে আর তালটা নিয়ে আসতে আসতে 9টা বেজে গেছে। তারপরে তো ঘরে এসে জানেন কত কাজ থাকে, রাত্রে রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব করতে করতে 10টা 10:30 বেজে যায়। আর ইচ্ছা ছিল না, একদম টায়ার্ড হয়ে গেছিলাম। কারণ মার্কেটে গিয়ে অত কিছু ঘুরে ঘুরে মার্কেটিং করা, সমস্ত ব্যাগপত্র আমি তো মজুমদারকে টানতে দিই না, নিজের হাতে টানা, তো একটু টায়ার্ড লাগছিলো। তো ভেবেছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কালকের 5টার সময় উঠে পড়বো, উঠে সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নেব। কিন্তু হলো না, আবার সেই অসুবিধা হয়ে গেল। সারা রাত জানেন আমি ঘুমাতে পারিনি, কেন জানি না, 2 চোখের পাতা আমার এক হলো না। আমি সেই সকাল 5টার সময় আমার ঘুম এসছে। সকাল রাত্রে তো শুধু চিন্তায় চিন্তায় এ ঘর একবার ও ঘর একবার হাঁটাহাঁটি করেছি। শুধু মনে হচ্ছে আমার যদি না ঘুম আসে তাহলে তো সকালে উঠে আমি ঠিক সময়ে কাজ বাজ শুরু না করলে পূজাটাও ঠিক সময়ে দিয়ে উঠতে পারবো না।
তো এই ভাবতে ভাবতে ঘুম আসেনি, 5টার সময় ঘুম এসেছে, আর 5টা থেকে 7টা এই 2 ঘন্টা আমি একটুখানি চোখটা বন্ধ করেছি, আর তারপর 7টার সময় উঠে পড়েছি। তারপর ফ্রেশ হয়ে কাজ শুরু করতে করতে 7:30। তো এইভাবে আমার মানে 2টো দিন যেমনভাবে প্ল্যানিং করেছিলাম কোনো কিছুই হলো না। তো যাই হোক, ঘর পরিষ্কার করে নিলাম, সমস্ত কিছু পরিষ্কার সুন্দর করে নিয়েছি। ঘরের দিকে আর মনে কোনো খসখসানি নেই। এখন বাইরেটা পরিষ্কার করার জন্য আসলাম। প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন আমার একটা যে আলাদা ডান্ডা আছে সেটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। তো একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর ওদিকে মজুমদারকে সকালে একটু চা করে দিয়েছিলাম, ও খেয়ে না মার্কেটে চলে গেছে। কারণ 2-3টে জিনিস সেদিন আমি আনিনি, মানে কালকে আনিনি, কারণ ভেবেছিলাম যে ওগুলো একদম সকালবেলা নিয়ে আসলেই ভালো হবে, যেহেতু মজুমদারের ছুটি আছে। তাই মজুমদার দুধ, মাখন, দই আর 5 রকম মিষ্টি আনতে চলে গেছে। আর আমি এদিকে দেখুন চান দান করে কিন্তু চলে এসেছি। এখন বাজে প্রায় 9টা। তো কাজ এখনও অনেক বাকি। এদিকের পরিষ্কার পরিচ্ছন্নতা হলো, আর এই যে দেখুন ঠাকুরের বাসনগুলো তো বার করা হয়নি, তাই এখন আমি স্নান সেরে একদম বার করতে এসেছি। আবার এত বাসন আমার সব ধুতে হবে। আমি কিন্তু ঠাকুরের জন্য A to Z বাসন সব আলাদা করে ফেলেছি। হ্যাঁ, এখনও 2-1টা বাসনের দরকার আছে, বা 2-1টা জিনিসের দরকার আছে, সেগুলো ধীরে ধীরে আমি করে নেব। তো দেখুন এখন সব বাসনগুলো বার করব, তারপরে এগুলোকে আবার ধোবো, তারপরে আমার অন্য কাজ শুরু হবে। কারণ বাসনগুলো যদি আমি কালকে রাত্রে বার করতে পারতাম না, তো ধুয়ে রাখলে অনেকটাই সুবিধা হতো। তো যাই হোক, হয়নি, যখন যেমনভাবে হচ্ছে তেমনভাবে হোক। তো এদিকে দেখুন মজুমদার চলে এসেছে। আর আমি না কালকেই বলেছিলাম যে তুমি না কালকের ব্রেকফাস্টটা একটু বাইরের থেকে এনো, বলেছিলাম খুব ভালো হয়েছিল, কারণ আজকে এমনিই লেট হয়ে গেছে। তো দেখুন ওরা বড়া আর ইডলি এনেছে, একটুখানি মানে ওই যে গোলাপ জাম এনেছে, আর ওর সাথে তো তরকারি ছিল। শ্রেয়া আর মজুমদার খেয়ে নিল। আমি তো আজকে কিছুই খাবো না, সকালে খেয়েছি, একটা ওষুধ ছিল, সেই ওষুধটা জল দিয়ে খেয়েছি, তাছাড়া এখন আর কিছু খাইনি। আর কালকের কি মার্কেটিং করে এনেছিলাম সেটা দেখানো হয়নি, তো ভাবলাম এখন একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে 2টো মালা নিয়েছি, মানে গপুকে যেখানে বসাবো সেখানে সাজাবার জন্য। আর এখানে দেখুন গপুর জন্য চকলেট নিয়েছি। এই যে সবজি বাজার, কুমড়ো, ক্যাপসিকাম, কাঁকরোল, পটল, টমেটো, ফুলকপি, বেগুন, কাঁচা লঙ্কা, আদা, তার সাথে আলু নিয়েছি, ছোট আলু। আর এখানে 9 রকমের ফল আছে। আর তাছাড়াও কিন্তু এখানে কিন্তু ফুল আছে। আমাদের এখানে না যে অন্য রকম কোনো ফুল পাবো সেগুলো পাওয়া যায় না। এখন শুধু আমি গিয়ে দেখলাম গাঁদা ফুল আর 2টো গোলাপ নিয়ে এসেছি। রজনীগন্ধা ছিল, এত বললাম, বললো না এগুলো মালা বানাতে হবে, খুচরো বিক্রিই হবে না। তো শুধু গাঁদা ফুল ছাড়া আর কিছুই পাইনি। আর এখানে দেখুন মুদিখানার বাজার, ওই সমস্ত মশলা আছে, সব গুঁড়ো মশলা। আমি ঘরে গুঁড়ো মশলা খুব কম কিনি, বাড়িতেই মশলা তৈরি করার চেষ্টা করি। কিন্তু আজকে গপুর জন্য সমস্ত গুঁড়ো মশলা কিনতে হয়েছে। চিনি, ময়দা, তেল, তারপরে সুজি, ঘি, এগুলো সব হয়েছে। আর এটাই দেখুন, যে বলছিলাম না আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে, এই যে গপুর জন্য একটা দোলনা এনেছি। আর দোলনাটা আমার কি হলো, আমি দেখে মজুমদারকে বললাম, মজুমদার বলল ঠিক আছে নিয়ে নাও। তো আমার মনে এত খুশি হয়েছে, মানে দোলনাটার জন্য, কাঠের দোলনা, দেখতে খুব সুন্দর। আর আমার জায়গা কম বলে আমি কোনোদিন নিতাম না। আর এখানে দেখুন ওর 4খানা জামা আছে, তারপরে আমি ওর হার, তারপরে মুকুট টুকুর সমস্ত কিছু কিনে এনেছি। আর এই যে তাল, কালকে যে তাল আনতে গেছিলাম সেই তাল একটাই পেয়েছি, কিন্তু ওটাই কাফি, গপুর মতো হলেই হবে। তো এটাই ছিল কালকের মুদিখানার বাজার। কালকে দুজনে গিয়ে এত বাজার সব করে এনেছি। আর ওই যে যতটুকানি বাকি ছিল দই, দুধ, মিষ্টি, সেগুলো মজুমদার সকালে গিয়ে নিয়েই চলে এসেছে। তো যাই হোক, এদিকের তো অনেকটা আমি গুছিয়ে নিয়েছি, এখন শুধু আলপনাটা দেওয়া বাকি আছে। বাড়ি যে কোনো পূজা হলে একটু আলপনা দিলে দেখবেন মনটা খুব ভালো লাগে, আর আমি সবসময় একটু আলপনা দেওয়ার চেষ্টা করি। তো আমি তো এখানে আলপনাটা নিয়ে বসেছি, রাত্রেই আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম, আতপ চাল, সেটাকে বেটে নিয়েছি। আমি চালের গুঁড়ো দিয়েই আলপনা দিচ্ছি। কিন্তু শ্রেয়া বলছে যে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মামি আমি আলপনা দেবো, তুমি ছেড়ে দাও। তাই বললাম ঠিক আছে, আমি এই অবধি দিয়ে দিলাম, এরপরে তুমি যতটুকানি যা করবে করো। অ্যাকচুয়ালি আজকে দাঁড়িয়ে না সে মানে প্রিয়ার কথা খুব মনে পড়ছে। ও থাকলে আমার অনেক হেল্প হয়, এই আলপনা, ঠাকুরের জায়গায় গুছানো, অনেক সময় কিচেনে আমার সাথে হেল্প করতো। তো যাই হোক, প্রিয়া তো আজকে নেই, আর শ্রেয়া আছে। শ্রেয়া অনেকটাই ছোট, ওকে দিয়ে আর কি করাতে পারি বলুন। এই ছোটোখাটো একটুখানি যা হোক
পূজায় হেল্প করলে ও নিজেও একটু শিখবে, আর তার সাথে সাথে একটুখানি আমারও হেল্প হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখুন আমি সমস্ত ঘরে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে নিয়ে এলাম, নিয়ে এখন গোপুর কাছে এসেছি। হ্যাঁ, গোপুকে কিন্তু এখন আমি আর চান করছি না, একটুখানি ড্রেসটা খুলে দিয়েছি ঘুম থেকে উঠে, এখন একটা নতুন ড্রেস ওকে পরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্মদিনে যেমন হয় গো, যেমন সকাল থেকে হয় না, সকালে একটুখানি স্পেশাল ব্রেকফাস্ট চাই, তারপরে দুপুরের খাওয়া একটু স্পেশাল চাই। তো আজকে তো গোপুর জন্মদিন, তো গোপুরও তো সেরকম বানতা হয় না। তো যাই হোক, আমি তো গোপুকে সন্তানের মতো দেখি, তাই আমার রাজা বেটাকে এখন ঘুম থেকে উঠিয়ে ড্রেস করে দিয়েছি, দিয়ে বসিয়ে দিচ্ছি, দিয়ে এখন ওকে একটুখানি প্রসাদ দিয়ে দেবো, দিয়ে আমি অন্য কাজে যাব। তো দেখুন সকালে না গোপুকে আমি একটু মাখন, মিষ্টি আর তার সাথে তিলের নাড়ু দিয়েছি, দিয়ে একটু তুলসী পাতা দিয়ে দিলাম, নাইলে তো আবার গোপু অন্ন মানে গ্রহণই করবে না। আর ঘরের যে নিত্য পুজোটা হয় এর সাথে সাথেও কিন্তু আমি ঘরের নিত্য পূজাটাও দিয়ে নিয়েছি। তো প্রত্যেক বছর আমি কিন্তু 2-3 বার করে ঘরে আমার সমস্ত ভোগ রান্না হয়। তো তার জন্য ভোগ বানাতে বা রান্না করতে সেটাই কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে সময়টার সাথে ছুটে ওঠাও একটা ব্যাপার না। আমি যখন পূজা দেবো ভেবেছি একটা টাইমের ভিতরে, তো সেই টাইমের ভিতরে পূজাটা না দিতে পারলে তখনই মনটা খারাপ হয়ে যায়। তো দেখুন এখানে আমি যখনই কোনো পূজার রান্নাবান্না করি তখনই কিন্তু আমি একটুখানি মানে অগ্নিদেবকে একটুখানি পূজা করে নিই। পূজা বলতে ওই একটুখানি সিঁদুর দিয়ে, একটা কাঁচা টাকা দিয়ে একটুখানি প্রণাম করে একটু গঙ্গা জল টল ছিটিয়ে এইভাবে নিই। তো সেটাই এখন করে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনার যে যেখানেই আছেন সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর তার সাথে সাথে শুভ জন্মাষ্টমী জানাই সবাইকে। মজুমদারের কি হয়েছে জানি না, সকাল থেকে তালের পিছনে পড়ে আছে। সকালে উঠেই আমাকে বলছিল, কী গো তালটা দিয়ে তো কোনো গন্ধ বেরোচ্ছে না, তালটা কি পাকার না? আমি তো ওধারে কাজ করছিলাম, আমি মুখে মুখে বলছিলাম না না পাকা আছে, দেখা যাবে কি হবে। কিন্তু এদিকে যে মজুমদার কী করেছে, তালটাকে দেখুন ফেড়ে রেখে দিয়েছে। তো এটা না মানে ফেড়ে দিলে না ছাড়াতে খুব অসুবিধা হয়। তালটা এমনিও একটুখানি শক্ত ছিল, আর তার সাথে সাথে এই ফাড়ার জন্য না এত অসুবিধা হচ্ছিল তালটা ছাড়াতে। তো আমি মজুমদারকে বলছিলাম, তুমি কেন এই কাজটা করতে গেলে, তুমি তো ছাড়াতে পারবে না, কিছুই না। বললো না আমি দেখছিলাম তালটা পাকা কিনা, কিন্তু সত্যিই খুব অসুবিধা হচ্ছিল ছাড়াতে। তো এখন দেখুন আমি তালটা এখন ঘষবো না, শুধু খোসাটা ছাড়িয়ে আর একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে আর ঢেকে রেখে দেবো। তাতে কি হবে বলুন তো, তালটা একটুখানি বেশ ভালো নরম হয়ে যাবে, আর যখন ঘষে নেব তখন কিন্তু এটা সুন্দর করে বেরিয়ে যাবে। এদিকে নারকেলটা আমার ভাঙা হয়ে গেছে, নাড়ুর জন্য এখন কুড়াবো। আর এখানে দেখুন ছোলার ডালটা ভিজানো হয়েছে, আর এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর শ্রেয়া এখানে মানে আলপনা দিচ্ছে। আমি বললাম হয়েছে, কারণ শ্রেয়াকে একটু নিচে পাঠাবো, একটু যদি সাদা ফুল বা তুলসী পাতা পায়। জানি গাছে এখন একটাও ফুল নেই, আমি যদি যেতাম তাহলে হয়তো এদিক ওদিক থেকে খুঁজে আনতে পারতাম, কিন্তু এখন সত্যি বাইরে যাওয়ার আমার কোনো সময় নেই, তাই আর যেতে পারবো না। তাই শ্রেয়াকে একটু বলছি, দেখ এদিকে একটুখানি আর একটুখানি করে দে, দিয়ে উঠে পড়, উঠে বাইরে চলে যায়, গিয়ে একটুখানি ফুল নিয়ে আয়। আর এদিকে কিন্তু আমি আর লেট করিনি, 10:30 বেজে গেছে। এরপরে যদি রান্না বসাই তাহলে আর আজকে রাত দুপুরের মধ্যে গপুকে খেতে দিতে পারবো না, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে পনির বানাবো, তো পনিরটাকে একটু ভেজে নিচ্ছি, আর 5 রকম যে ভাজা হবে সেই ভাজাটাও এধারে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এধারে কিন্তু আলুটা বয়েল হয়ে গেছে, তারপরে আমি ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি। তো দেখুন পনিরটা তো উঠিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি যে বেসিক গুঁড়ো মশলাগুলো হয় না, যেমন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটু মিষ্টি, 1/2 টেবিল চামচ ধনে, 1/2 টেবিল চামচ জিরা, একটা টমেটো, সমস্ত কিছু আগের থেকে জলে গুলে রেখেছিলাম। আর এটা না আমি এখন সব রান্না কাঁচা লঙ্কা দিয়েই করব। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পরে। আর এখানে একটুখানি দই দিলাম, মানে ওইটা কষানো হয়ে গেলে বেশ ভালো করে যখন তেল ছেড়ে দিয়েছিল, তারপরে একটু দই হালকা করে ফেটিয়ে নিয়ে এর ভিতরে দেব। আমি ভাবলাম যে একটুখানি যদি গ্রেভি করতে পারতাম, হোয়াইট গ্রেভি, কিন্তু কি করে করবো বলুন, আমার মানে শিলটাও
ওতে পেঁয়াজ রসুন ইউজ করা হয়েছে আর মিক্সচারটাও। আলাদা করে ঠাকুরের জন্য তো কিছু নেই, তাই আর করতে পারলাম না, কারণ কাজু পোস্ত এগুলো কোথায় বাটবো। তাই ভাবলাম পনিরের গ্রেভিটা এইভাবেই করি। তো দেখুন ওখানে তো আমি বেশ ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটলে তারপর পনিরগুলো দেবো। আর এদিকে কিন্তু পটলটাও ভাজা শুরু হচ্ছে, মানে এক এক করে ভাজাগুলো করছি, 5 রকম ভাজা করব। তো এদিকে দেখুন গ্রেভিটা ফুটে গেছে বলে এর ভিতরে আমি পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা লো আঁচে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এখন কিন্তু আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, ওই 1/2 টেবিল চামচের মতো একটুখানি গরম মশলা দিলাম। তার সাথে সাথে একটু ঘি দেবো। পূজার যে কোনো রান্নায় না একটু নারকেল, একটু মিষ্টি, ঘি এগুলো দিলে খুব খেতে ভালো হয়। আমি দেখতাম আমার ঠাকুমা একটুখানি না তখন কর্পূরও ইউজ করতো, বেশ ভালো একটা সুগন্ধ আসতো পুজোর রান্নায়। কিন্তু এখন তো আমি তো করি না, অন্য কেউ করে কিনা আমি জানি না কর্পূরটা ইউজ, কিন্তু আমি সবসময় একটুখানি ঘি, মিষ্টি, নারকেল এগুলো ব্যবহার করার চেষ্টা করি। আর চাটনি বসিয়েছিলাম, আর এদিকে ফুলকপি বসিয়েছি, মানে আমার 3 দিকে সমান চলছে। আজকে বলতে গেলে আমি দশভুজার মতো কিন্তু কাজ করছি, মানে একটা শেষ হচ্ছে একটা রান্না করছি। আর ওদিকে শ্রেয়াকেও একটুখানি টুকটাক মানে কাজের কথা বলছি। আর মজুমদার আমাকে একটুখানি ভাজাগুলো কেটে দিয়েছিল, তাও একটুখানি আমার অনেকটা হেল্প হয়েছে। তো ভাজাগুলো কেটে দিয়ে মজুমদার এখন টিভি দেখছে, আর আমি এখানে কিন্তু একের পর এক রান্নাগুলো করে নিচ্ছি। দেখুন ওদিকে তো ওটা হয়ে গেল, এখন যেখানে ছোলার ডালটা বানিয়ে নিয়েছি। আজকে ছোলার ডালটা একটুখানি নারকেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে মিষ্টি মিষ্টি করে বানিয়েছি। আজকে তো কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু একটুখানি দেখাচ্ছি। পরপর আমি সবগুলোকে নামিয়ে নিলাম। এদিকে আলুর দম হয়ে গেছে, আর আমি তার সাথে সাথে কিন্তু মালপোয়ার ব্যাটারটা আগের থেকে গুলতে ভুলে গেছিলাম। তো আমি মানে এদিকে রান্না করতে করতে ওটা গুলে নিয়েছি। ওই সুজি, একটু নারকেল দিয়েছি ওর ভিতরে, ময়দা দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আমি তো এটা মানে অনেকে হচ্ছে চিনির শিরায় ভিজিয়ে দেয়, আমি সেটা ভিজাবো না, ওই জন্য মালপোয়াটা বানাবার সময় একটু মিষ্টি বেশি করে দিয়ে দিয়েছি। আর তালটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ, তো বেশ নরম হয়ে গেছিলো। আমি কিন্তু একদম রান্না করতে করতেই কিন্তু তালটা ঘষে নিয়ে আর এখন সুন্দরভাবে বড়াটা দিয়েছি। আমি সুজি আর ময়দা দিয়েই তালটা করলাম। আর এদিকে দেখুন এতক্ষণ ধরে কি রান্না করলাম সেগুলো দেখিয়ে দিই। ছোলার ডাল করেছিলাম, 5 রকম ভাজা, আর এখানে নারকেলের নাড়ু আছে, আর তার সাথে তালের বড়া আছে, তারপরে আলুর দম আছে, এখানে আমি সিমইয়ের পায়েস করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি, চাটনি আছে টমেটো আর খেজুর দিয়ে, আর এখানে কিন্তু আমার 9 রকমের ফল আছে, পনিরের তরকারি করেছি, তার সাথে সাথে লুচিও করেছি, আর এখানে সুজি আছে, তার সাথে আলুর দম আছে, মালপোয়া আছে। আর মালপোয়াটা আমি কিন্তু বললাম যে সুজি আর ময়দা আর নারকেল দিয়েই করেছি, আর সুজি তো এমনিও করেছি, দুধ দিয়ে করেছি। 8-10 রকমের মতো টফি আছে, 5 রকমের মিষ্টি আছে। তো এখানে আরও একটা জিনিস আছে যেটা এখানে নেই, সেটা হচ্ছে তালের ক্ষীর। সেটা আমি ঠাকুরের সামনে দেব, মানে বুঝতে পারবে দেখে। তো দেখুন সবাই তো 56 ভোগ দেয়, আমি তো জায়গার অভাবে 56 ভোগ দিতে পারি না। এই যে ভরা ভরা থালা আছে না, সেই রকম ভরা ভরা থালা বা ভরা ভরা পাত্র দিয়ে আমার না ঠাকুরের সামনে দিতে ইচ্ছা করে, কিন্তু কি করব, জায়গার খুব অভাব। দেখি গোপুসোনা কবে আমার সেই জায়গা করে দেয় আর কি। তো সেখানে গিয়ে আমি মনের মতো করে পূজা দেব। আমারও খুব 56 ভোগ দিয়ে পূজা দেবার ইচ্ছা। আজকে ওই 42-43 রকমের মতো জিনিস দিতে পেরেছি, কিন্তু এই যে মানে ভরা ভরা পাত্র ধরে তো গোপুর সামনে দিতে পারবো না, সেই আমাকে দিতে হবে ছোট ছোট বাটির মধ্যে করে। তো এটাই একটুখানি মনটা খারাপ লাগে। তো যাই হোক, দেখুন ওদিকে সব তো কমপ্লিট করে, আর আমি কিন্তু এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ কি রান্নাবান্না করেছি না, পুরো ঘেমে ভিজে গেছে, আর ওই ড্রেস পরে তো পূজা করা যায় না, গোপুকে স্নানও করা যাবে না। তো আমি ড্রেস চেঞ্জ করে এখন বসে পড়েছি, গোপুকে চান করাবো। প্রথমে তো ঘি আর মধু দিয়ে খুব সুন্দর করে ওর গাটাকে মালিশ করে নিয়েছি, তারপরে একটু দই দিয়ে চান করাবো, আর তারপরে দুধ দিয়ে, আর তারপরে গঙ্গা জল আর এমনি সাদা জল দিয়ে চান করাবো। তো এইভাবে গোপুকে আমি চান করিয়ে নিচ্ছি।
আমাদের ওখানে এই সময় কত ডিজাইন ডিজাইন জামা পাওয়া যায় গোপালের, এখানে সেরকম পাওয়া যায় না, সব সিম্পল। 2-3টে দোকান খুঁজে খুঁজে এই জামাটা পেয়েছি, মানে এতে তবু একটুখানি বেশ চকমকে ডিজাইন আছে। তো আমি একটা পিঙ্ক কালারের ডিজাইনটা মানে পিঙ্ক কালারটা বেছেছিলাম, আর তার সাথে না ওর একটা মুকুটও আমি ম্যাচিং করে নিয়েছিলাম পিঙ্ক কালারের। কিন্তু শ্রেয়া বলল যে মামি না, যেটা আমি হারের সেটের সাথে যে মুকুটটা এনেছি ওইটা পরাতে বললো। আমি না দুটো একসাথে পরাবার চেষ্টা করছিলাম, কিন্তু থাকছিল না, তো আমি এটাই পরিয়ে দিয়েছি। আর খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু গোপালকে, সত্যি বলছি, একদম যেন চোখ ফিরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর হারটাও খুব সুন্দর বানিয়েছে ড্রেসটার সাথে, মানে কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, আমি মানে দোলনায় গপুকে বসাতে পেরে আমার মনটা না খুব শান্তি লাগছে, কারণ কয়েক বছর ধরে আমি ট্রাই করছিলাম যে একটা দোলনা নেব। তো ওই যে জায়গার কমতিতে কোথায় রাখবো, কেমনভাবে রাখবো, এই ভয়ে কখনো নিতাম না। আর এই যে জায়গাটা, এটা কিন্তু শ্রেয়াই সাজিয়েছে, ও যেমন পেরেছে, ছোট মানুষ তেমনভাবে সাজিয়েছে, আর আমি তাতেই খুশি। এসবগুলোর দায়িত্ব সমস্ত কিছু প্রিয়া ছিল। প্রিয়া যখন থাকতো তখন এই যে সাজানো, আলপনা দেওয়া, আমাকে রান্নাঘরে একটু হেল্প করা, টুকটাক সব কাজ করতো। ওর কথা আজকে সত্যিই আমার কাজের সময় খুব মনে পড়ছিল। আরও সকালে ফোন করেছিল, ওর সাথে ভালোভাবে কথা বলতে পারিনি, তাই এখন একটুখানি পূজার শেষে ভিডিও কল করে ওকে সব দেখিয়ে দিলাম আর একটু কথা বলে নিলাম। তো যাই হোক, দেখুন পূজা আমি নিজেই করি, আমি অন্য ব্রাহ্মণ ডাকি না, তো নিজের মনে যতটুকুনি ভক্তি হয় সেইভাবে পূজা করে নিয়েছি, ভক্তি শ্রদ্ধার সাথে একদম ভালোবেসে। ও তো আমার সন্তানের মতো, ওর জন্য তো সেইভাবে স্পেশাল কিছু করার দরকার নেই। আমি যেমন আমার ঘরের সন্তানকে কোনো কিছু করতে গেলে অতটা ভাবি না, তেমন আমার গোপুসোনাকে কিছু করতে গেলে আমি অতটা ভাবি না। তো যাই হোক, পূজা হয়ে গেছে, আর আমি না সবাই প্রণাম করে ঘরে দরজা দিয়ে দিয়েছি। এখন এসে না ভাত বসিয়ে দিলাম, মজুমদার তো লুচি টুচি খেতে পারবে না, তো ওর জন্য একটু ভাত বসালাম। আর বাইরেটা দেখুন, বৃষ্টি হচ্ছে কিন্তু ঝুমঝুম করে। আজকে সারা দিন বাইরের দিকে তাকাবার টাইম পাইনি, এত ব্যস্ততার মধ্যে কেটেছে। তো যাই হোক, আর আমার পাখিদের কিন্তু আমি ঠিক খেতে দিয়েছি 2-3 বার, কারণ ওদের যদি আমি নাও খেতে দিই না, ওরা আমার এসে ডেকে ডেকে খাবার নিয়ে যাবে। আর এখানে দেখুন, মানে আলপনাটা শুকাবার পরে না বেশ ভালো লাগছে, কিন্তু ছোট হয়ে যতটুকানি যেমনভাবে করেছে সেটাই খুব ভালো। ওরও তো ধীরে ধীরে শিখতে হবে। তো ওদিকে তো আমার ভাতও হয়ে গেছে, আর আমি চলে এসেছি প্রসাদগুলোকে উঠাবো, উঠিয়ে সবাইকে খেতে দিলাম। তো শ্রেয়া বলছিল খাবার, মানে ওগুলো খুব সুন্দর হয়েছে। আর মজুমদার তো না জিজ্ঞাসা করলে বলবে না, তো মজুমদারকে জিজ্ঞাসা করছিলাম, ও বললো ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি কী বললেন তো, এই তো ঠাকুরের প্রসাদ, যেটা কোনো দিন আমরা অন্য রান্না করতে গেলে চেখে দেখি, টেস্ট করি, এ তো করা সম্ভব হয় না, ঠাকুরের নাম নিয়েই করতে হয়। সারাদিন না খেয়ে থাকার পরে না আপনি যখন একটুখানি কিছু খাবেন, তখন দেখবে একদম শরীরটা ছেড়ে দেয়। তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, পূজার শেষে একটুখানি প্রসাদ খেয়েছি, তো ওই প্রসাদ খাওয়ার পরে জল খেয়েছি, আর খাওয়ারই ইচ্ছে হচ্ছে না। তো ওদেরকে দিয়েছি, আর সে আমাকে বলছে তুমি খেতে আসো, আমি বললাম ঠিক আছে, একটুখানি পরেই খাবো, তোরা খেয়ে নে। আর এখন কিন্তু আমি আর কাউকে প্রসাদও দিইনি। আর এখানে দেখুন শ্রেয়া খেতে লেট করেছে বলে আমি বলছি দাঁড়া ভিডিও করে সবাইকে দেখাবো। তো দেখুন সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধ্যা। মানে আমি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, আর আজকের আর কাউকে না প্রসাদ দিইনি, মানে দুপুরে আর কি। তখন তো 2:30টা বেজে গেছিলো, সবাই হয়তো খেয়ে একটু রেস্ট নিচ্ছে, তো ভাবলাম একদম সন্ধে টন্ধে দিয়ে ঘরের সন্ধেটাও দেবো, আর গোপালকে একটু প্রসাদ দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দেবো। তো আজকে আমি গোপালকে একটুখানি ড্রাই দিলাম আর কি, একটু তালের বড়া, তার সাথে নারকেলের নাড়ু আর লুচি দিয়ে সন্ধেবেলার প্রসাদটা দিলাম। আর 12টার সময় আবার মানে গোপালকে একটুখানি প্রদীপ ধূপ দেবো একটু, তখন হয়তো ড্রেস চেঞ্জ করব। এখন আর আমি ড্রেস চেঞ্জ করলাম না, শুধু সামনেটা পরিষ্কার করে আর এখানে একটুখানি পূজা দিয়ে নিলাম।
দুপুরে তো কাউকে প্রসাদ দেওয়া হয়নি, তো এখন সবাইকে প্রসাদ আমি সাজিয়ে দিচ্ছি আর শ্রেয়া গিয়ে দিয়ে আসছে। আর সবথেকে বড় ভুল করেছি, যদি কাগজের প্লেট নিয়ে আসতাম তো খুব সুবিধা হতো। ছোট থালার ভিতরে কোথায় কি দেবো বুঝে উঠতে পারছি না। আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর শ্রেয়া গিয়ে দিয়ে আসছে। তো ভিডিওটা আর বড় করব না, এইখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আর বড় করব না, এইখানেই রাখছি। আবার আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।